কুমিরমারির শেষ প্রান্তে নরখাদকের বাস, মরিচঝাপির ভয়ঙ্কর জঙ্গল। মরিচঝাপিকে ব্লাড আইল্যান্ডও বলা হয়। বাংলাদেশ থেকে কলকাতা যাতায়াত করে এই জাহাজগুলি। সেই একটা আমার মজুরির দাম কেউ দিচ্ছে না, আর আমরা গরিব মানুষ, আমাদের কিছু নেই, খাইতে তো হবে, আমার কিরা যাবে কামাই করে। এক বিচিত্র সংগ্রামী জীবনের স্রোত এখানে বয়ে চলে। আমার বাড়ির পাশে বাঘ রান্নাঘরে ঢুকেছিল, বাঘের গায়ে হাত দিয়ে দেখেছিলাম, বাঘটা খুব নরম। কথায় বলে, নদীর ধারে বাস আমার চিন্তা 12 মাস। এর কি শেষ নেই? এবার যাব সুন্দরবনের কুমিরমারি। মরিচঝাপির অনেক গল্প শুনেছি, নিজের চোখে দেখার জন্য বেরিয়ে পড়লাম শিয়ালদাহ থেকে ট্রেন ধরে ক্যানিং। ওখান থেকে গদখালি গোসাবা হয়ে এগিয়ে চললাম কুমিরমারির দ্বীপের সন্ধানে। দু তিনটে নদী আর মোটর ভ্যান পাড়ি দিয়ে চলে এলাম কুমিরমারির শেষ প্রান্তে। এই জায়গাটাকে আশ্রম ঘাট বলে। দূরে মন্থর গতিতে এগিয়ে চলেছে একটি কার্গো। বাংলাদেশ থেকে কলকাতা যাতায়াত করে এই জাহাজগুলি। এটা পুরানখালী নদী, আর ওপারে নরখাদকের বাস, মরিচঝাপির ভয়ঙ্কর জঙ্গল। মরিচঝাপিকে ব্লাড আইল্যান্ডও বলা হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর বামফ্রন্ট আমলে 1979 সালে বন সংরক্ষণ ও পরিবেশ দূষণের নামে দণ্ডকারণ্য থেকে আসা কয়েক হাজার মানুষকে মরতে হয়েছিল এই মরিচঝাপিতে। সেই ইতিহাস জানার ইচ্ছে থাকলে গুগলে সার্চ করে দেখে নিতে পারেন। এই একটা চাটাই বুনতে কতদিন সময় লাগে? না, লেগে যায়। তাই মানে সকাল থেকে বিকেলের মধ্যে একটা নেমে যায়? মানে আপনি তাহলে ওই বিক্রি করার জন্য এটা তৈরি করেন না? বিক্রি করি। আচ্ছা, বিক্রি করি। কোথায় বিক্রি করেন? গ্রামে দিয়েটাই পারা যায়। আমি এবছরে বিক্রি করবো না। আচ্ছা আচ্ছা, দাম কম বলবে, আর সেই একটা আমার মজুরির দাম কেউ দিচ্ছে না। আপনি জঙ্গলে মাছ ধরতে যান? জঙ্গলে? হ্যাঁ, আগে যেতাম, এখন যাইনি, এখন ছেলে বউ যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদের সংসার চলে কিভাবে? এই মাছ কাঁকড়া মেরে সংসার চলে। ওই ছেলে গেছে জঙ্গলে, হাতে সকালবেলা গেছিল, আর এখন এই বাড়ি গিয়েছে, আবার চলে যাবে। আর ওই তো ভয় লাগে না যে জঙ্গলে বাঘ ফাঘ আছে? ভয় করে কি করবো, খাইতে তো হবে, আমার কিরা যাবে কামাই করে। দাদার নাম কি? শিবপদ মন্ডল। শিবপদ মন্ডল। তা আপনি এমনি কি করেন? না, আমি মাছ কাঁকড়া ধরি। ও, মাছ কাঁকড়া ধরেন? মানে এই নদীতে কি অনেক মাছ কাঁকড়া আছে নাকি এমন ব্যাপার নয়? হ্যাঁ, ওই গেলে 3 জন গেলি ওই 30 কিলো 40 কিলো এরকম হয় কাঁকড়া। আচ্ছা আচ্ছা, সেই কাঁকড়াগুলোকে হাটে বিক্রি করেন? হ্যাঁ, ওই এখানে খটি আছে আমাদের। আচ্ছা আচ্ছা, তো এর জন্য আপনার পাস বা এর জন্য অসুবিধা? ও, পাস নিতে হয়? হ্যাঁ, রেস্ট 60 টাকা রেস্ট ভাড়া করা। ওরে বাবা, অনেক ভাড়া। মানে যারা জঙ্গল না করছে, হ্যাঁ, তাদের এখন মানে শুয়ে বসে টাকা। আর আমরা গরিব মানুষ, আমাদের কিছু নেই। নদীর ধার ধরে
হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়ল একদম নদীর ধারে একটি স্কুল। দেখে একটু স্কুলে গিয়ে মাটির বাঁধ কেটে সিঁড়ি। বর্ষাকালে যে কি অবস্থা হয় ভেবে অবাক হয়ে গেলাম। দক্ষিণ কুমিরমারি মৃধাঘেরি স্কুল। স্কুলে ঢুকতেই প্রথমেই চোখে পড়ল জানলা দিয়ে নদী আর ওপারেই মরিচঝাঁপির জঙ্গল। বুঝলাম এখানকার স্টুডেন্টদের প্রতিদিন এই দৃশ্য দেখে ওদের অভ্যাস হয়ে গেছে। ক্লাসরুমগুলো ঘুরে দেখছিলাম, কিন্তু আমার চোখ বারবার চলে যাচ্ছিল জানলা দিয়ে জঙ্গলের দিকে। একজন ডাক্তারবাবু ছাত্রদের চেক আপ করছেন, দেখে ভালোই লাগলো। আমার পেছনেই মরিচঝাঁপির জঙ্গল, ঠিক এখানেই বসবাস করছে কত মানুষ একদম নদীর ধারে। এখানে এসে আমার একটাই জিনিস মনে হয়েছে যে কি অদ্ভুত ধরনের জীবনযাপন মানুষ করে। কথায় বলে নদীর ধারে বাস আমার চিন্তা 12 মাস। নদীর ধারে বসবাসের রিস্ক থাকা সত্ত্বেও বহু মানুষ নদীতে মাছ চিংড়ি বাগদা মিন ধরে জীবিকা নির্বাহ করে। একদম নদীর ধারে ঘর। কুমিরমারির বেশিরভাগ মানুষের অর্থনীতি নির্ভর করে এই নদী জল জঙ্গলকে ঘিরেই। এক বিচিত্র সংগ্রামী জীবনের স্রোত এখানে বয়ে চলে। এখানে বহু মানুষের জমি জায়গা নেই, নদীর চরে খাস জায়গায় বসবাস করে এরা। দেশে কাজ নেই, তাই তাদের জঙ্গলে যেতে হয়। জঙ্গলে বাঘের ভয়, কিন্তু পেটের খিদে ভয় মানে না যে। এই 48 বছর জঙ্গল করছি, এখনো তথা লোকজন নিয়ে জঙ্গলে যাই। মানে কি লোকদেরকে কি বেড়াতে নিয়ে যাও নাকি? না না, মাছ কাঁকড়া ধরতে নিয়ে যাই। তুমি কি মেন মাঝি? মেন মাঝি বলতে আমার জাল নৌকো সব আছে, আমার সঙ্গে লোকজন সব যায়। আচ্ছা, তো একটু বাঘ দেখেছো এরকম কিছু অভিজ্ঞতা? ওটা জাল দিতে দিয়ে আচ্ছা, জাল আচ্ছা, এরকম এরকম একটা খাল আছে, এই খালটার আর জাল মারবো বলে জাল দিতে উঠে খাল নিয়ে। খাল মানে ওই জঙ্গলের ভিতরে যে খাঁড়িগুলো হয়? হ্যাঁ, ওই খাড়িতে জাল দিতে দিয়ে। সময়টা তখন কিরকম ছিল? সময় তখন বেলা এরকম 3:30 কি 4টে। তোমরা কজন ছিলে? আমরা ছিলাম 7 জন। তার মধ্যে মানে বাঘ তোমাকেই আমার ওরে ফলো করেছিল, এক গাছের ওরে ঠ্যাক খেয়ে ও আর কি, আমি আড়ালে চলে গেলাম, ওই গাছের ওরটা ঠ্যাক খেয়ে তখন আর ও আমাকে ধরতে পারে। মানে ও যখন ঝাঁপ দিয়েছে তখনই তুমি নিজেই হ্যাঁ মানে দেখে ফেলেছো, দেখে ফেলে তুমি সরে গেছো নাকি? হ্যাঁ, সরে গেছি। ওটা তুমি এখনো পর্যন্ত কটা বাঘ দেখেছো মোটামুটি মনে পড়ে? মনে এখন পরে কত যে ওইরকম 20-30টা দেখেছি। এখান থেকে যাচ্ছে, ওই শাখা দিয়ে চলে যাচ্ছে, ওই আবার পাড় দিয়ে হেঁটে যাচ্ছে, এইরকম ভাবে দেখেছি দূর থেকে। আর এই যে এপারে মানে ওপারে তো মরিচঝাঁপি জঙ্গল, আর এপারে ধরো তোমরা এত যে মানুষ বাস করে, এপারে কখনো বাঘ চলে আসেনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও বাবারে অন্তত 10-15-20 বার এসছে। আমার বাড়ির পাশে বাঘ এক রান্নাঘরে ঢুকেছিল, সেখান থেকে সরকারি লোক বাঘ ধরে নিয়ে গেছে। তারপর ধান লাগানো বাঘ, সেখান থেকে বাঘটা মেরে দেওয়া হয়েছে। তারপর এই আমাদের দক্ষিণ কুমিরমারি অন্তত 5-7টা বাঘ উঠেছে। শুনেছি জঙ্গলের মধ্যে নাকি অনেক ডাকাতি ফাকাতিও হয়, এটা কি ঠিক? হ্যাঁ হ্যাঁ, মানে তুমি কখনো এরকম ডাকাতের মুখোমুখি হয়েছো? হ্যাঁ, ডাকাতে মুখোমুখি আমাদের ধরে নিয়ে গিয়েছিল। ডাকাতি আবার পয়সা করে দিয়ে এখান থেকে যারা খটি মালিক ছিল, মাল নিত, তারা টাকা পয়সা দিয়ে আমাদেরকে ছাড়িয়ে নি। ও মানে তোমাদেরকে আটকে রাখতো? কাকা তোমার নাম কি? শ্যামাপদ মন্ডল। তো সবাই বলছে নাকি তোমার বাড়িতে বাঘ এসেছিল? হ্যাঁ, একটু চলো তো দেখাবে। চলো, তুমি এগিয়ে যাও। হ্যাঁ, কোন জায়গাটা বসছিল? হ্যাঁ, আচ্ছা, মানে এই কলা গাছের নিচে? আচ্ছা, দিওয়ান মেনরা এইকে জাল দিয়ে ঘিরে রেখেছে। আচ্ছা, রেখে তারপর ট্যাঙ্গেলেট করে বাঘটা ধরে নিয়ে গেছে, নিয়ে খাতার মধ্যে পড়ে। মানে এটা কতক্ষণ লেগেছে, কখন এসেছিল, একটু সময়টা বলো। আমার এরকম 9টার দিকে।
মানে রাত্রি 9টা? রাত্রে 9টা। ও, তো রাত 9টার সময় যখন এলো তোমরা বুঝতে পারলে কি করে? বুঝতে পারলে তখন তো আমাদের অনেকে ঘুমায় না, ওই মাঠ দিয়ে এসছে, হ্যাঁ আচ্ছা মাঠ দিয়ে এসে একদম বাড়ির মধ্যে যাচ্ছে ওই কৃষ্ণ আচ্ছা আচ্ছা বাড়ির মধ্যে গিয়েছে, গিয়ে নদীর ধারে নেমে আচ্ছা ওখানে তখন তো ওই বাগদা কিনে নৌকা থাকে, ওরা আচ্ছা হাঁটাহাঁটি আচ্ছা। করেছে, মানে আবার যারা বাগদা মিন ধরে আর কি। ওই আচ্ছা বাঘ আবার আচ্ছা উল্টে চলে এসেছে। আচ্ছা। এই যে এই রাস্তা দিয়ে ওখান থেকে গিয়ে আবার এখানে গিয়ে ও, আসার পরে ওরা ধরে নিয়ে গেছে। তোমার নাম কি ভাই? আমার নাম মলয় গায়েন, তুমি কুমিরমারি, আমার বাড়ি কুমিরমারি। আচ্ছা, আর তুমি কি করো এমনি? আমি এমনি গাড়ি চালাই, ইঞ্জিন ভ্যান। আচ্ছা আচ্ছা। তো সেদিন এখানে যখন বাঘ এসেছিল তো তুমি কোথায় ছিলে? এবার এখানে তো প্রচুর লোকজনের ভিড়, মানে চারদিক থেকে লোকজন, মানে এখানে ঘেরা দেওয়া আছে, সাইডে ঘেরা দেওয়া আছে। বাঘ বসেছিল ঠিক ওই কলা গাছতলায়, আচ্ছা, ওই কলা গাছের ওই কোনাটায়, হুম। ওই কোনাটায় ছিল। এই তো বাঘের গায়ে হাত দিয়ে দেখেছো? বাঘের গায়ে হাত দিয়ে দেখেছিলাম, বাঘটা খুব নরম, আচ্ছা। মোলায়েম, বাঘের গা খুব মোলায়েম। মোলায়েম? আমার আচ্ছা জীবনে এই হচ্ছে একটাই জিনিস যে বাঘের গায়ে হাত দিয়েছি আমি, আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। এটাই। কুমিরমারি এটাই লাস্ট বাড়ি। মহাবিশ্ব জুড়ে বিজ্ঞানের এত বাড়বাড়ন্ত হওয়া সত্ত্বেও সুন্দরবনের এইসব অঞ্চলে তার কোনো প্রভাবই পড়েনি। 40% বেশি মানুষ জমিহীন, কর্মসংস্থান কলকারখানাবিহীন মানুষ অসহায়ভাবে ছুটে বেড়াচ্ছে দেশের বিভিন্ন শহরে। প্রাকৃতিক সম্পদ বাস্তুরীতি ধ্বংস হচ্ছে জেনেও জীবন ধারণের তাগিদে ঢুকে পড়ছে জঙ্গলে, দিন রাত গলা পর্যন্ত জলে ডুবে থাকছে নদীতে। মাঝে মাঝে প্রকৃতিও গর্জে ওঠে আইলা আমফানের রূপে। মুখ আর মুখোশের আড়ালে ঢাকা পড়ে যাচ্ছে সব কিছু। এর কি শেষ নেই? ক্রমশ ডুবে যাচ্ছে সুন্দরবন এক অজানা অন্ধকারের তলদেশে।